হ্যাঁ, অনি একটা কোশ্চেন আসছিল যে তোর সিজিপিএ যদি মানে কারো 3.2 বা এই টাইপের রেঞ্জে থাকে বা এর একটু কম থাকে তাহলে কি সমস্যা হবে নাকি? আমার মনে হয় সিজিপিএ এই কোশ্চেনটা আমার মানে ইটারনাল কোশ্চেন আর কি। অনি এটার অ্যান্সারটা একটু মানে দিলে ভালো হয়, অনি বল। আচ্ছা, আমি সিজিপিএ নিয়ে যেটা বলতেছি সেটা হচ্ছে যে আহ, যাদের সিজিপিএ বেশি আছে তারা অবশ্যই অ্যাডমিশনের প্রেফারেন্স পাবে, কিন্তু সিজিপিএটাকে আসলেই সাপ্রেস করে দেওয়া যায়। সিজিপিএ ব্যাপারটাকে পুরোপুরি নজর, মানে প্রফেসরের পুরোপুরি নজর এড়িয়ে যাবে সিজিপিএটা যদি আমার কিছু ভালো পাবলিকেশন থাকে। সত্যি কথা বলতে গেলে যে পাবলিকেশন করতে আসলে বেশি কিছুই, পাবলিকেশন করতে আসলে তোমার বেশি সময় খরচ হবে না, এবং পাবলিকেশন করাটা কঠিন তেমন কিছুই না। কারণ হচ্ছে কনফারেন্স প্রসিডিং বলে যে জিনিসটা আছে সেটা করতে আসলে তেমন কিছুই না। তোমার মাথায় যে কোনো একটা আইডিয়া আসছে, সেটাকে তুমি 4 পেজ 5 পেজে পেপার ফরম্যাটে, আইট্রিপলি ফরম্যাটে লিখে কোনো কনফারেন্সে পাঠালেই সেখানে একসেপ্ট হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। কারণ এখন ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর কনফারেন্স হচ্ছে, সো তোমার পেপারগুলোর অ্যাকসেপ্টেন্সের হারও অনেক বেশি। তুমি চাইলে 3 থেকে 4 মাসে 2 থেকে 3টা পাবলিকেশন করে ফেলতে পারবে। সমস্যা যেটা হচ্ছে তোমাকে হয়তো পাবলিকেশন ফি বাবদ কিছু টাকা খরচ করতে হবে। তো তোমার প্রোফাইলে যদি তোমার ব্যাগের মধ্যে যদি 3-4টা পাবলিকেশন থাকে আইট্রিপলি কনফারেন্সের পাবলিকেশন, তাহলে তুমি অবশ্যই খুবই ইজিলি তোমার সিজিপিএটাকে কি বলবো, প্রফেসর বা অ্যাডমিশন কমিটির নজর এড়িয়ে লো সিজিপিএ দিয়েও তুমি অ্যাডমিশন পেয়ে ফেলতে পারবে। এটা আমি বারবারই দেখে আসছি, এবং তোমাদেরকে আমি কিছু এক্সাম্পলও দিলাম। আমি যখন ইউরোপ নিয়ে বললাম যে অলরেডি আমার 3-4টা স্টুডেন্ট ইউরোপে চলে আসছে, আরো 2টা স্টুডেন্ট এই বছর কানাডায় অ্যাডমিশন হয়ে গেছে উইথ স্কলারশিপ, যাদের সিজিপিএ 3 আউট অফ 4, জাস্ট 3, এবং তাদের কানাডার ভালো ভালো ইউনিভার্সিটি অ্যাডমিশন হয়ে গেছে। ঠিক আছে, কারণ তাদের হচ্ছে তারা গত 7-8 মাস ধরে কাজ করে গেছে, তাদের 3-4টা পাবলিকেশন চলে আসছে। পাবলিকেশন মানে এই না যে তুমি ক্রিয়েটিভ কিছু করবা। পাবলিকেশন মানে হচ্ছে তুমি কিভাবে একটা বিষয় নিয়ে চিন্তা করতেছো সেটাকে একটা আর্টিকেল আকারে দাঁড় করানো, তোমার আইডিয়া, তোমার ওয়ে অফ থিঙ্কিং, দ্যাটস ইট। তো আমি মনে করি তুমি সিজিপিএটা আসলে সেরকম কোনো ব্যাপার না। যাদের সিজিপিএ বেশি আছে তারা তো অবশ্যই এটা একটা বেনিফিট পাবে, কিন্তু যাদের কম আছে তাদেরও কোনো অসুবিধা নাই। তারা অন্যান্য জিনিস দিয়ে, তাদের মোটিভেশন লেটার দিয়ে, পাবলিকেশন দিয়ে সিজিপিএর ব্যাপারটাকে ঢেকে দিতে পারে, অল্প লো সিজিপিএর ব্যাপারটাকে ঢেকে দিতে পারে। হ্যাঁ, অনেক একটা কোশ্চেন আছে যে একজন করছে পার্থ সারথী রয়, ও বলছে যে পাবলিকেশন কি সিঙ্গেল হতে হবে নাকি জয়েন্ট হলেও চলবে? পাবলিকেশন অবশ্যই, তুমি হয়তো জানো যে পাবলিকেশনে সবসময় 2-3 জন অথর থাকে। ভালো হচ্ছে তুমি যদি অ্যাজ এ ফার্স্ট অথর তুমি যদি পাবলিকেশন করতে পারো, ঠিক আছে। কিন্তু তুমি যদি সেকেন্ড থার্ড অথর থাকো কোনো অসুবিধা নেই। তুমি অ্যাপ্লাই করতেছো মাস্টার্স এর জন্য, এবং তোমার রিসেন্ট ডিগ্রি হচ্ছে ব্যাচেলার। ব্যাচেলারের একটা ছেলে পাবলিকেশন ওয়ার্কে ইনভলভ, দ্যাটস এনাফ। ঠিক আছে, তোমাকে পাবলিকেশন একেবারে খুব ভালো জার্নালে করতে হবে এমনও কথা নেই। তুমি 3-4টা পাবলিকেশন করছো, তার মানে হচ্ছে তোমার রিসার্চ সম্পর্কে তোমার আইডিয়া আছে, এবং তুমি রিসার্চ ওয়ার্কে তুমি ইন্টারেস্টেড, দ্যাটস ইট। ঠিক আছে, ফার্স্ট অথর হলে ভালো, কিন্তু তুমি সেকেন্ড থার্ড অথর হলেও অসুবিধা নেই। আরও আরও কোশ্চেন আসছে অনি তোর জন্য, হচ্ছে পাবলিকেশন কি আমি যে কোর্সে স্টাডি করতে চাই সেই সাবজেক্টে করতে হবে? আচ্ছা, তাহলে এটাকে আসলে আমি এক্সাম্পল দিয়ে দিই। আমি যখন অ্যাপ্লাই করি তখন আমি অ্যাপ্লাই করতেছিলাম সাস্টেনেবল এনার্জির জন্য, কিন্তু আমার পাবলিকেশনগুলো ছিল সব টেলিকমিউনিকেশনে। সো আমি যখন আমার লেটার অফ মোটিভেশন লিখছিলাম, সেখানে আমি এইভাবে মোটিভেট করছি যে আমি এখন ফিল করতেছি যে আমি এখন সাস্টেনেবল এনার্জিতে মাস্টার্স করতে যাব। কিন্তু আমি যখন আমার ব্যাচেলার ডিগ্রি যখন আমি শেষ করে আসি, তখন আমার ফাইনাল ইয়ার থিসিস ছিল টেলিকমিউনিকেশনের উপর, এবং আমার ওই কাজগুলো করার পরে আমার মনে হয়েছে এই কাজগুলো পাবলিশ করা উচিত। তখন ওই কাজগুলো নিয়ে আমি কিছু কনফারেন্স এবং কিছু জার্নালে আমার আর্টিকেল পাবলিশ করি। সো তার মানে হচ্ছে আমি যাচ্ছি এনার্জিতে, কিন্তু আমার আমার পাবলিকেশন আছে টেলিকমে। এটা মনে হচ্ছে জিনিসটা একটা কনফ্লিক্টিং ব্যাপার, কিন্তু আসলে ব্যাপারটা কনফ্লিক্টিং না। কারণ হচ্ছে যে ব্যাচেলার লেভেলে আমাদের আসলে বলতে পারো যে এটা একটা ইঞ্জিনিয়ারিং এর প্রাইমারি এডুকেশন। আমি আসলে সব বিষয়ে আমার নলেজ থাকে, এবং ওই ছোট ছোট নলেজ থেকে আমি চাইলে ছোট ছোট পাবলিকেশনও করতে পারি। কিন্তু যখন আমি হায়ার স্টাডিজের জন্য যাব, তখন আমি একটা ব্যাপারে, একটা ফিল্ডে পুরোপুরি কনসেন্ট্রেট করে ওই বিষয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব। তো আমার যদি যে কোনো টপিকে যদি কোনো পাবলিকেশন থেকে থাকে, সেটা মানে হচ্ছে যে আমার রিসার্চের প্রতি ইন্টারেস্ট ছিল, এবং আমি জানি কিভাবে পেপার লিখতে হয়।
কিভাবে আর্টিকেল লিখতে হয়, এটাই হচ্ছে ওরা চাচ্ছে। তুমি যেখানে যাবা, যে ইউনিভার্সিটিগুলোতে যাবা, তারা এটাই জানতে চায় যে তোমার রিসার্চ ইন্টারেস্ট আছে কিনা, তোমার মোটিভেশন কত দূর, এবং তুমি এই ধরনের সায়েন্টিফিক আর্টিকেল লিখতে পারো কিনা। তো এমন নয় যে তোমার পাবলিকেশন তুমি যে বিষয়ে পড়তে যাচ্ছ ওই বিষয়ে হতে হবে, অন্য টপিকে হলেও চলবে, কোনো অসুবিধা নেই, ওই বিষয়ে হলে অবশ্যই ভালো। নরওয়ে সুইডেনে অ্যাডমিশন ডেডলাইন, স্কলারশিপ ডেডলাইন ওয়েন? একটু একটু ব্রড টপিক মনে হয়, অনেক মানে জাস্ট জেনারেলি। হ্যাঁ, সুইডেনে প্রতিটা ইউনিভার্সিটিতেই হচ্ছে সুইডেন, নরওয়ে এবং ফিনল্যান্ডের ডেডলাইনগুলা শুরু হয় নভেম্বর থেকে, শেষ হয়ে যায় জানুয়ারির শেষ দিক পর্যন্ত। তো কোশ্চেনটা আসলেই ব্রড কোশ্চেন, কারণ এটার আসলে ডেডলাইনটা প্রত্যেকটা ইউনিভার্সিটি ভ্যারি করে। যেমন কেটিএইচ এ কিছু কিছু স্কলারশিপের ডেডলাইন শেষ হয়ে যায় নভেম্বরে, কিছু কিছু শেষ হয় ডিসেম্বরে, কিছু কিছু জানুয়ারিতে। সো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই তিনটা মাসই হচ্ছে অ্যাপ্লিকেশন ওপেন হয় এবং অ্যাপ্লিকেশন করার সময় থাকে। এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে তুমি অ্যাপ্লাই করবা পরবর্তী ফলের জন্য। ফল শুরু হয় হচ্ছে সেপ্টেম্বর থেকে, নেক্সট ইয়ার সেপ্টেম্বর থেকে। রাইট, এখানে একটা কোয়েশ্চেন আসে হচ্ছে পাবলিকেশনের জন্য IEEE ছাড়া অন্য কোনো জার্নাল হলে কি ভ্যালু ডিক্রিজ করবে নাকি? আচ্ছা, এখানে আমি একটু জাস্ট বলি, সেটা হচ্ছে যে মানে অনির পয়েন্টটার থেকে নিয়েই যে মানে পাবলিকেশন জিনিসটা আসলে ইম্পর্টেন্সটা মানে নাম্বার ওয়ান ইম্পর্টেন্স আমার কাছে মনে হয় যে পাবলিকেশন থাকাটা হচ্ছে একটা রেকর্ডেড ডকুমেন্ট থাকা, যে একটা আমি যে রিসার্চ করছি, মানে সবাই তো আন্ডারগ্রেডে কোনো না কোনো রিসার্চ করে আর কি। সো মানে মানে পাবলিকেশনের মধ্যে যেটা মানে ইম্পর্টেন্ট, সেটা একটা জিনিস হচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টর, মানে পাবলিকেশনটা কতটুকু ইম্প্যাক্টফুল আর কি। তো IEEE জার্নালগুলোর সাধারণত দেখা যায় যে ইম্প্যাক্ট ফ্যাক্টর বেশি থাকে। এখন যদি এমন করা যায় যে আমার পাবলিকেশনটা কোনো একটা ইম্প্যাক্ট ফ্যাক্টর বেশিওয়ালা জার্নালে আমি পাবলিশ করতে পারতেছি, তাহলে ঠিক আছে, ভালো, ওইটাতে করলাম। কিন্তু ওইটার জন্য যদি দেখা যায় যে একদম কোথাও হচ্ছে, যে কোনো এক জায়গায় হচ্ছে, তাইলেও করে ফেলা ভালো, কারণ হচ্ছে রেকর্ডেড ডকুমেন্ট সবসময়ের জন্যই মানে দেখাতে পারবো যে না, আমি অ্যাটলিস্ট রিসার্চ করছি, আমার থিসিস রাইটিং ক্যাপাবিলিটি আছে, এই জিনিসটাও ইম্পর্টেন্ট আর কি, যে আমি 3-4টা মানে অর্গানাইজড থিসিস লিখছি, এই জিনিসটাও তো আমার পরে মাস্টার্স বা PhD-তে কাজে লাগতে পারে। তো অনেকই আর কিছু বলবি নাকি এর সাথে? সিয়াম যেটা বলছে একেবারেই ঠিক কথা, কিন্তু সিয়াম যেটা বলছে ইম্প্যাক্ট ফ্যাক্টরের জন্য, আসলে আমরা জার্নালগুলোর আমরা ওয়েট করি হচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টর দিয়ে, কিন্তু আসলে ব্যাচেলার লেভেলে আমরা যেই ধরনের কাজ করি ওই কাজগুলো আসলে খুব ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টর সহ জার্নালে পাবলিশ করাটা একটু টাফ হয়ে যাবে। রাইট, রাইট। ঠিক আছে। সো আর IEEE মজার ব্যাপারটা হচ্ছে কি, যে IEEE কনফারেন্সে পাবলিশ করাটা একটু ইজি, এবং পরবর্তীতে IEEE এক্সপ্লোরে, আমি যদি কোনো IEEE কনফারেন্সে আমার পেপার অ্যাকসেপ্ট হয়, সেটা চলে যায় IEEE এক্সপ্লোর লাইব্রেরিতে, ফলে ইজিলি আমি আমার পেপারটা IEEE ওয়েবসাইটে দেখতে পারি। তো তুমি যখন কোথাও অ্যাপ্লাই করবা প্রফেসরের কাছে, তখন তুমি ইজিলি তোমার লিঙ্কটা দিয়ে দিতে পারবা যে এই যে হচ্ছে আমার পেপার, সেটা IEEE লাইব্রেরিতে আছে। এই জন্য IEEE কনফারেন্সের প্রসিডিং এর পেপারগুলোর ওয়েট একটু বেশি, কারণ তুমি এটা IEEE লাইব্রেরি থেকে দেখাতে পারতেছো তোমার প্রফেসরকে। তো এই জন্য এটার ওয়েটটা একটু বেশি। আর তুমি যদি কোনো ইম্প্যাক্ট ফ্যাক্টর ভালো আছে এরকম কোনো জার্নালে পাবলিশ করতে পারো, সেটা তো অবশ্যই মানে আরো বড় একটা ব্যাপার, তুমি যদি একটা ভালো জার্নালে তোমার পেপার পাবলিশ করতে পারো। অনিওয়ে, জার্নাল এবং কনফারেন্সের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেন। অনেকে হয়তো জিনিসটা পাবলিকেশন মানেই জার্নালে পাবলিকেশন, এটা মানে মনে করে আর কি, এই জিনিসটা একটু ক্লিয়ার করা হচ্ছে। পাবলিকেশন যখন আমরা করতে যাই, আমি পাবলিকেশন নিয়ে 2-3টা কথা বলি। পাবলিকেশন তুমি বলতে পারো যে পাবলিকেশনের 3টা সেকশন আছে। একটা হচ্ছে জার্নাল, একটা হচ্ছে কনফারেন্স প্রসিডিং, আর একটা হচ্ছে পোস্টার পাবলিকেশন। আরেকটাও বলা যেতে পারে, সেটা হচ্ছে তোমার চ্যাপ্টার পাবলিকেশন, কোনো বুকের কোনো বইয়ের চ্যাপ্টার পাবলিকেশন। সো জার্নাল পাবলিকেশন হচ্ছে কোনো একটা ভালো পাবলিশার, যেমন ধরো যে স্প্রিঞ্জার, একটা খুব বড় নাম করা পাবলিশার, তারা একটা জার্নাল বের করবে। সেই জার্নালে তুমি আর্টিকেল জমা দিলে তোমার আর্টিকেলটা অ্যাকসেপ্ট হবে, এবং সেই জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর অনেক বেশি, ফলে তোমার আর্টিকেলটার দামও অনেক বেশি। গেল, এখানে তোমার প্রেজেন্টেশন করতে হবে না, কিছু করতে হবে না, তুমি জাস্ট একটা আর্টিকেল লিখে জার্নালে পাঠিয়ে দিবে, গেল। কনফারেন্স প্রসিডিং, কনফারেন্স প্রসিডিং হচ্ছে তুমি একটা কোনো রিসার্চ কাজে ইনভলভ আছো, সেই ইনভলভমেন্ট থেকে তুমি একটা 4-5 পেজের একটা রাইট আপ লিখলা। এমন হলো যে তোমার রিসার্চ ওয়ার্ক পুরো শেষ করে ফেলার পরে তুমি একটা কোনো রেজাল্ট নিয়ে পেপারটা লিখলা, অথবা তুমি রেজাল্টের তুমি তোমার রিসার্চ ওয়ার্কের হাফওয়েতে আছো,
সেই হাফওয়ের এক্সপিরিয়েন্স নিয়ে কোনো একটা পেপার লিখলা, বা তোমার একটা কোনো কেস স্টাডি নিয়ে তুমি কোনো একটা পেপার লিখলা, যেমন হচ্ছে যে আমি বাংলাদেশে উইন্ড এনার্জির প্রসপেক্ট কি নিয়ে আমি কোনো একটা পেপার লিখলাম, লিখে আমি সেটা কনফারেন্সে সাবমিট করলাম, করার পর ওরা দেখলো যে ও যেটা আইডিয়াটা নিয়ে আসছে আইডিয়াটা ঠিক আছে ভালো, তো ওটা একসেপ্ট করি। একসেপ্ট করার পরে সেই কনফারেন্সে গিয়ে আমার একটা প্রেজেন্টেশন করতে হবে, এবং আমার এই পেপারটা নিয়ে ওরা একটা কনফারেন্সে একটা বই বের করবে, যেটা জার্নাল না, যেটাকে বলা হচ্ছে কনফারেন্স প্রসিডিং এর বলতে পারো একটা বুক, একটা বই বের করে। তো একটা গেল জার্নাল, একটা গেল কনফারেন্স প্রসিডিং। 3 নম্বর হচ্ছে পোস্টার পাবলিকেশন। বিভিন্ন কনফারেন্সের সাথে সাথে তারা আবার বিভিন্ন পোস্টার পাবলিশ করে, ঠিক আছে? তুমি চাইলে ওইভাবে পোস্টারও পাবলিশ করতে পারো, এটাও এক ধরনের পাবলিকেশন। আরেকটা হচ্ছে তুমি যদি কোনো বইয়ের কোনো চ্যাপ্টার লিখো, যেমন হচ্ছে ধরো যে Amazon.com তারা একটা বই পাবলিশ করবে, ধরো বইটা পাবলিশ করবে হচ্ছে কি নিয়ে, নিউরাল নেটওয়ার্ক নিয়ে। তো তারা ওইখানে কিছু লেখা ইনভাইট করতেছে, ইনভাইটেশন দিচ্ছে যে আমরা কিছু এই বই নিউরাল নেটওয়ার্ক নিয়ে বই লিখবো, এই টপিকের উপর চ্যাপ্টারগুলো আসবে, কে কে লিখতে ইন্টারেস্টেড। সো ওইখানেও তুমি লিখলে তোমার যদি ওইটা একসেপ্ট হয়ে যায়, তো ওইটা ওয়ান অফ দি পাবলিকেশন। সো পাবলিকেশনগুলো এরকম বিভিন্ন টাইপের হতে পারে। এখানে আরো কোয়েশ্চেন আসছে মজার, সেটা হচ্ছে যে এখানে তো আসলে যারা আছে সবাই ইঞ্জিনিয়ার বসে আছে, এটা হচ্ছে ব্যাপার। সেটা হচ্ছে যে ইজ IEEE অনলি ফর ইঞ্জিনিয়ার্স, সে সামথিং অ্যাবাউট বায়োলজিক্যাল সায়েন্স। আচ্ছা, বায়োলজিক্যাল সায়েন্স সম্পর্কে আর পরের কোয়েশ্চেনটা বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে, যে বায়োলজিক্যাল সায়েন্সের জব প্রসপেক্ট এরকম। আমার কাছে মনে হচ্ছে যে মানে আমি জাস্ট ইউএসএরটা বলি, যে মানে নর্থ আমেরিকা পুরো ওভারঅলেই মানে বায়োলজিক্যাল সায়েন্সের দিকে অনেক বেশি ফোকাসড হয়ে যাচ্ছে রিসার্চ। মানে আমার কাছে মনে হচ্ছে হোল ওয়ার্ল্ডের নেক্সট যে 20 ইয়ার্সের মধ্যে মানে যেই রিসার্চগুলোর মধ্যে যেই টপিকসগুলো আছে, আমার কাছে মনে হচ্ছে একটা হচ্ছে ন্যানো টেকনোলজি আর একটা হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স, এবং এই দুটো খুবই ইন্টার রিলেটেড একটা মানে সেকশন। সো বায়োলজিক্যাল যে কোনো ধরনের সায়েন্সের মধ্যেই আমার কাছে মনে হচ্ছে যে মানে এখন রিসার্চ ফান্ড ভালোই আছে। মানে আমি আমার আশেপাশে যাদেরকে দেখতেছি, আমেরিকাতে স্টিল মানে বায়োলজিক্যাল সায়েন্সের রিসার্চও ভালো, ফান্ডিং অপরচুনিটিও ভালো, এবং জব প্রসপেক্টও ভালো। কারণ বায়োলজিক্যাল সায়েন্সের সাথে আসলে ইঞ্জিনিয়ারিংয়ের কিছুটা ইন্টিগ্রেশন হচ্ছে, আবার বায়োলজি ইটসেলফ বা মেডিকেল সায়েন্স ইটসেলফ ইন্ডিভিজুয়ালি অনেক ডেভেলপ করতেছে। কারণ নেক্সট যেটা এরা আসতেছে সেটা আসলে মানে বায়োলজিক্যাল সায়েন্সের ডেভেলপমেন্টের এরা আর কি। ইঞ্জিনিয়ারিং সায়েন্সের সাইডে তো অনেক অ্যাডভান্সড হয়ে গেছে সিভিলাইজেশন। তো এটা আমার কাছে মনে হয় যে বায়োলজিক্যাল সায়েন্সে যারা আছে তাদের ফান্ডিং বা জব প্রসপেক্ট এগুলো নিয়ে বাইরে মানে ইঞ্জিনিয়ারদের মতো ইকুয়াল বা ইভেনচুয়ালি পরে সুপিরিয়রও পজিশন হইতে পারে আর কি। এটা জাস্ট আমার পার্সোনাল অপিনিয়ন। মানে হয়তো ইন্টিগ্রেটেড কোনো একটা সিস্টেম হবে, ইঞ্জিনিয়ারিং বায়োলজি ওভারঅল ইন্টিগ্রেটেড মানে অ্যাডভান্সড কোনো একটা টেকনোলজিক্যাল একটা সিস্টেম হবে আর কি। মানে আমার মনে হচ্ছে ওই জিনিসটা আসতে 20 বছর বা এরকম লাগবে জব রেঞ্জেও আর কি। বাংলাদেশেও আমি দেখছি যে এখন মানে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওই সব দিকের ইয়াটা আসতেছে। সো আসলে ওই ইঞ্জিনিয়ারিং তারপরে এই সবগুলো পয়েন্ট আসলে একসঙ্গে আমার মনে হয় যে মার্চ করবে এক সময়। তো অনি বা রাসেল বা স্পিকারদের মধ্যে কেউ আর কি মানে ইউরোপ অস্ট্রেলিয়ার দিকে বায়োলজিক্যাল সায়েন্সের কি কোনো আইডিয়া আছে? না, আমারও যেটা মনে হচ্ছে মানে আমাদের ইউনিভার্সিটি এবং কয়েকটা ইউনিভার্সিটিতে রিসার্চ ওয়ার্কের ভিতরে মানে বায়োকেমিস্ট্রি, তারপরে ন্যানো বায়োটেকনোলজি, তারপরে বায়ো ইঞ্জিনিয়ারিং, এগুলা অনেক ফান্ড পাচ্ছে আর কি। বাইরের বিভিন্ন কোম্পানি থেকে ফান্ডগুলা এইসব রিলেটেড ফান্ড অনেক আসতেছে, এবং বায়ো ইঞ্জিনিয়ারিং স্পেশালি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এগুলাতে অনেক ফান্ড পাওয়া যাচ্ছে আর কি। ইঞ্জিনিয়ারিং উইথ বায়োলজিক্যাল সায়েন্স মানে মিক্সচার কাজগুলোতে আর কি, ইন্টারডিসিপ্লিনারি কাজগুলোতে ফান্ডিং বেশি আসতেছে। সো বায়োলজিক্যাল সায়েন্সে মানে অবশ্যই ভালো প্রসপেক্ট আছে, এবং এই জিনিসটাতে আমার মনে হয় যে এটা একটা মানে নেভার এন্ডিং রিসার্চ টপিক, মানে এটাতে কখনোই রিসার্চ শেষ হবে না। রাইট। এবং অনেকে হয়তো বা আসলে ফার্মাসি থেকে আসতেছে, যা মানে তাদের জন্য আমার কাছে মনে হয় যে এখানে সেটা এই পয়েন্টটাই যে আসলে মানে এই বায়োলজি জিনিসটা আসলে আমার কাছে মনে হয় নেভার এন্ডিং আছে, এটা নাম্বার ওয়ান। তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমার মনে হয় যে ওভারঅল মানুষের যেই বিষয়ে রিসার্চ করা দরকার আর কি, আমার কাছে মনে হয় যে ইঞ্জিনিয়ারিংয়ে ফোকাস অনেক বেশি হয়ে গেছে আর কি। এই যে সায়েন্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এগুলোতে
তো বায়োলজি লাইনটার মধ্যে একটুখানি কম হয়েছিল, সো রিসার্চের পুরো ফাঁকা পড়ে আছে আর কি, একদম পুরো ওই পুরো ফিল্ডটাই, ফার্মাসি হোক বা হিউম্যান বডি হোক বা টোটাল বায়োলজি রেঞ্জের মধ্যে মানুষের আসলে ওই ছোটোখাটো জিনিস চেঞ্জ করা ছাড়া মানুষের আসলে কিছুই করতে পারে না, মানে ওইখানে এখনও মানুষের কন্ট্রোল অনেক কম। সো যতদিন পর্যন্ত আমাদের একদম পুরো মানে মানুষের বডির ভিতরের সব সেন্সর টেন্সর বসায় ফেলা হবে, ততদিন পর্যন্ত আসলে ওই রিসার্চ চলতেই থাকবে আর কি, অতটুকু ওর পরেও আরও চলতে থাকবে আর কি। সো বায়োলজিতে আমার মনে হয় নেক্সট রিসার্চ সব বায়োলজিতেই হবে আমার মনে হয় ইভেনচুয়ালি আর কি, মানে নেক্সট জেনারেশন আর কি, আমি যেটা বলতে চাচ্ছি। তো এই তো তো মোটামুটি কোয়েশ্চেন অ্যান্সার। আর আর কি পোলাপানের আর কোনো কোয়েশ্চেন টোশ্চেন আছে নাকি? আর কোশ্চেন আমি এখানে দুই তিনটা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে একজন কোশ্চেন করছে যে সে যদি স্কলারশিপ না পায়, ফান্ডিং না পায়, তাহলে সে আনফান্ডেড মাস্টার্সের জন্য যাবে নাকি আনফান্ডেড পিএইচডির জন্য যাবে। তো আমার যেটা মনে হয় ওয়াইজ হবে আনফান্ডেড মাস্টার্সের জন্য যাওয়া, ঠিক আছে? কারণ তুমি আনফান্ডেড মাস্টার্সের জন্য গেলা, মাস্টার্স কন্টিনিউ করলা, তারপর যদি তোমার রিসার্চের দিকে নেক থেকে থাকে তাহলে তুমি রিসার্চের ফান্ডের জন্য ট্রাই করতে থাকবে, যতদিন তুমি মাস্টার্স করতেছো ততদিন পিএইচডির জন্য ট্রাই করতে থাকলে। অ্যাট দ্য সেম টাইম একটা কথা হচ্ছে মাস্টার্স শেষ করে তুমি জবের জন্য ট্রাই দিতে পারো সাথে সাথে, ঠিক আছে? এবং মাস্টার্সটা অল্প সময়ের জন্য, তুমি অল্প সময়ের জন্য রিস্ক নিলা। আনফান্ডেড পিএইচডি হলে সেটা রিস্কটা একটু বেশ বড় হয়ে যায় আর কি। তারপরটা আরেকটা কোশ্চেন দেখলাম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা কোশ্চেন দেখলাম লিখছে যে ন্যাশনাল জার্নাল আর ইম্প্যাক্ট ফ্যাক্টর ছাড়া জার্নালে পাবলিকেশন থাকলে ওইটার কি কোনো ভ্যালু আছে কিনা? সকল ধরনের পাবলিকেশনের ভ্যালু আছে, সকল ধরনের। আমার একটা পাবলিকেশন ছিল স্টার ম্যাগাজিনে, ডেইলি স্টার ম্যাগাজিনে আমার একটা পাবলিকেশন ছিল, আমি ওইটাও আমার সিভিতে লিখি। তো তোমার স্কুল ইউনিভার্সিটির কোনো অ্যানুয়াল কোনো পাবলিকেশনে যদি কোনো লেখা থেকে থাকে ওটাও তুমি উল্লেখ করতে পারো, ন্যাশনাল কনফারেন্স, ন্যাশনাল জার্নালগুলোতে থাকলে ওটা উল্লেখ করতে পারো। তবে কোনটা বেটার সেটা হচ্ছে কথা, বেটার অবশ্যই ইন্টারন্যাশনাল কনফারেন্স, ইন্টারন্যাশনাল জার্নালগুলোতে করতে পারলো, তবে সবকিছুরই ভ্যালু আছে। আর আমি আরেকটা দেখলাম যে লিখতে হচ্ছে যে ভাইয়া জিআরই সম্পর্কে আমরা ক্লিয়ার না, বিষয়টা ক্লিয়ার করলে কৃতজ্ঞ হবে। এটা সিয়াম কি বলবে আমি জানি না। আচ্ছা, জিআরই সম্পর্কে মানে কি ক্লিয়ার না, এটা ইলাবোরেশন হচ্ছে গ্র্যাজুয়েট রেকর্ড এক্সাম, আমি একটু দুষ্টামি করতেছি। কিন্তু জিআরইর কোন জিনিসটা, মানে জিআরই মানে আমাকে কোশ্চেনটা একটু ডিটেল করলে ভালো হয়, যে জিআরইর মানে ফান্ডিংয়ের সাথে কানেকশনটা কি ওই পয়েন্টটা নাকি? মানে ওইটা যদি হয় তাহলে আমি জাস্ট বলবো যে জিআরইর সাথে মানে ফান্ডিংয়ের আমেরিকাতে মানে জিআরই হচ্ছে ইনিশিয়ালি একটা কাট অফ রেঞ্জে থাকতে হয়, এটা হচ্ছে একটা নাম্বার ওয়ান পয়েন্ট, যে যদি যে মিনিমাম যে রিকোয়ারমেন্টটা দেওয়া থাকবে সাধারণত ওর নিচে, খুব বেশি নিচে থাকলে ওখানে অ্যাডমিশনই হবে না। আর সেকেন্ড হচ্ছে যে মানে জিআরই স্কোর যত বেশি হবে অবশ্যই ফান্ডিংয়ের মানে পাওয়ার চান্সটা কিছু হলেও বাড়বে আর কি, যদি ওইটা ওইটাই একমাত্র পয়েন্ট না। জিনিসটা তো হচ্ছে পুরো বাস্কেট টাইপ, বাস্কেটের মধ্যে অনেক কিছু আছে, আমার সিজিপিএ আছে, আমার জিআরই স্কোর আছে, আমার পাবলিকেশন আছে, এই সবগুলো জিনিস মিলাই তারপরে আমার ওভারঅল একটা মানে আমার এসওপি আছে, সব কিছু দেখেই তারপরে আমাকে অ্যাডমিশন বা ফান্ডিং দিবে। সো আমি জানি না যে আমার অ্যান্সারটা ক্লিয়ার হয়েছে নাকি, আমি শিওর না যে অ্যান্সার ক্লিয়ার হয়েছে নাকি, না ক্লিয়ার হলে বলতে হবে। অস্ট্রেলিয়া নিয়ে একটা কোশ্চেন আসছে যে গভর্নমেন্ট স্কলারশিপের ডেডলাইন জুনে শেষ হয়ে যাচ্ছে এবং সম্ভবত তার আইএলটিএস এর ডেটটা জুনের পরে। তো আমার মনে হয় যে ওদের অ্যাপ্লিকেশন ক্রাইটেরিয়াতে এলিজিবিলিটির ভিতরে ইংলিশ টেস্টটা আছে, যে 6.5 হইতে হবে ফর আইএলটিএস এবং 90 হইতে হবে ফর টোফেল। তো এই জিনিসটা টেস্ট করার জন্য অবশ্যই অ্যাপ্লিকেশনের সাথেই রেজাল্টটা থাকতে হবে। তো এই কারণে ও মানে নেক্সট ইয়ারের জন্য অ্যাপ্লাইয়ের জন্য এই ইয়ারের জুনের যেহেতু ডেডলাইন, আমাকে অবশ্যই আইএলটিএসটা জুনের আগেই দিতে হবে বা টোফেলটা জুনের আগে দিয়ে রেজাল্টটা সাবমিট করতে হবে। রাইট, আমার মনে হচ্ছে যে কোয়েশ্চেন অ্যান্সারের মধ্যে ভালো পেস আসছে। আমি আসলে কোয়েশ্চেন অ্যান্সারের বাট হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ট্রেন্ড অ্যাকচুয়ালি, মানে ফান্ড কনফার্ম আগেই না করলেও কি অ্যাপ্লাই করব? আচ্ছা, খুবই ভালো পয়েন্ট। আচ্ছা, আমি ওই পয়েন্টটাতে যাচ্ছি। এটা খুবই ভালো একটা কোয়েশ্চেন। এটা আসলে খুবই কনফিউজিং সিচুয়েশন ওই সময়টাতে, যে আমরা অ্যাডমিশন পাইছি কিন্তু মানে প্রফেসরের সাথে ফান্ড পাইছি না। আমি ওভারঅল জিনিসটা বলি আসলে কি হয়, সেটা হচ্ছে যে মানে একটা জিনিস হচ্ছে যে
একটা জিনিস মাথায় রাখতে হবে যে পিএইচডি বা ফান্ড বা নাকি মাস্টার্স করবো, এই জিনিসটা আসলে মানে একটা বড় কনফিউশন থাকে অনেকের মধ্যে। আমি জাস্ট এটা জেনারেলি বলি যে আসলে পিএইচডি বা মাস্টার্স করবো, যে ওই ডিসিশনটা কিসের উপরে বেস করে নিতে হবে। একটা আহ, একটা জিনিস হচ্ছে যে পিএইচডি জেনারেলি তাদেরই করা উচিত যারা আসলে লং রানে একাডেমিয়াতে যেতে চায়। মানে আমি জাস্ট একটু ব্রেক নিচ্ছি, এখান থেকে মনে হয় কারো কাছ থেকে নয়েজ আসতেছে, সো জাস্ট পুশ টু টক ইউজ ইউজ করলে হয়। অনি তোরটা দেখতো যে তোরটা থেকে নয়েজ আসতেছে না? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি আমি হ্যাঁ, দেখতেছি। হ্যাঁ। তো আচ্ছা, তো জিনিসটা হচ্ছে যে হ্যালো, তো হ্যাঁ, যে জিনিসটা হচ্ছে যে মানে পিএইচডি তাদেরই করা উচিত, মানে জেনারেলি যারা আসলে ইভেনচুয়ালি লং রানে মানে একাডেমিয়াতে যেতে চায়, মানে তারা মানে মানে কোনো কোনো ধরনের টিচিং প্রফেশনে যাইতে চায়। এটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য ইস্যুস। আরেকটা হচ্ছে যে যারা রিসার্চ করতে যেতে চায়, যারা রিসার্চ পছন্দ করে, আমেরিকাতে আসলে মানে বেশিরভাগ চাকরি অনেক ক্ষেত্রে দেখা যায় পিএইচডির দিকে এখন মুভ করতেছে। সো ওই ক্ষেত্রেও পিএইচডি জিনিসটা ইম্পর্টেন্ট আছে। কিন্তু মাস্টার্স মাস্টার্স করার সুবিধাটা হচ্ছে যে মাস্টার্স করে মানে 2 বছরের মধ্যে জবে ট্রান্সফার করে ফেলা যায়। কিন্তু মাস্টার্সের আবার সমস্যা হচ্ছে যে মাস্টার্সের মধ্যে মানে গত কয়েক বছর আমেরিকাতে যাই থাকুক, আমেরিকাতে আসলে মানে আমার মনে হয় 5 বছর পরে কোনো মাস্টার্সে কোনো ফান্ডই থাকবে না, জাস্ট কারণ মাস্টার্সটা আসলে ওরা মানে খুব বেশি প্রফেশনাল ডিগ্রি টাইপের ওইদিকে মুভ করে ফেলতেছে আর কি। মানে আমি এই বছর যারা আসছে তাদেরও দেখছি মাস্টার্সের ফান্ড কিছুটা কম, এবং ইভেনচুয়ালি আরও পরে গিয়ে আরও কমে যাবে আর কি, আমার কাছে মনে হচ্ছে আমেরিকাতে। সো মানে সবাই আসলে পিএইচডির দিকে মুভ করতেছে ওই সেন্সে। কিন্তু আমি জাস্ট মানে এই যে মাস্টার্স পিএইচডির কনফিউশন আছে, মানে আমি জাস্ট এটাই বলবো যে কেউ যদি একেবারে পিএইচডি করার জন্য মানে মাস্টার্স বা পিএইচডি করবো শিওর না থাকে, এবং ফান্ডিং তো অবশ্যই একটা ইস্যু, সো সেই ক্ষেত্রে পিএইচডি অ্যাপ্লাই করতে পারে। কারণ পিএইচডি করেও তারপরে কোনো জব টবে যাওয়া যাবে, এটা কোনো সমস্যাই না। কারণ মানে এখন জবগুলো আস্তে আস্তে মানে পিএইচডি লাগবে এরকম জব হয়ে যাচ্ছে আর কি, আরও টেকনিক্যালি সফিস্টিকেটেড জব আর কি এগুলো। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে জাস্ট এই জিনিসটা মাথায় রাখতে হবে যে পিএইচডি যেহেতু অনেক লং রানের একটা জিনিস, এখানে জাস্ট মানে এই মানে যেই জিনিসটা আমরা পছন্দ করি, যেই রিসার্চটা আমরা মানে পছন্দ করি, সেই ফিল্ডটাতেই যাওয়া উচিত। মানে জাস্ট ফান্ডিংয়ের জন্য সাপোজ আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে সিগন্যাল প্রসেসিং পছন্দ করি, কিন্তু আমি পাইলাম হচ্ছে ফান্ডিং পাওয়ার সিস্টেমসে, আমি খুশি করে হয়ে চলে গেলাম পিএইচডি করতে পাওয়ার সিস্টেমসে। তো ওই জিনিসটা আসলে ইভেনচুয়ালি লং রানে খুব বেশি একটা ভালো আউটপুট আসবে না। সো পিএইচডি করার ক্ষেত্রে অ্যাটলিস্ট আমার রিসার্চ টপিকটা আমার মন মতো হওয়া উচিত, এটা হচ্ছে একটা পয়েন্ট। আর এখানে আমি একটা কোয়েশ্চেন দেখতেছি যে এমএসসি বাই রিসার্চ না এমএসসি বাই কোর্স ওয়ার্ক, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আচ্ছা, কোর্স ওয়ার্ক হচ্ছে যে এটা জাস্ট একটা বিএসসির মতন একটা জিনিস, যে বিএসসিতে যেরকম কোর্স নেই আমরা এতগুলো, এরকম মাস্টার্সে এরকম 12টা কোর্স নিতে হয়, বা ডিপেন্ডিং অন দ্য ইউনিভার্সিটি আর কি। সাধারণত আমেরিকাতে 12টা কোর্স নিতে হয়। তো এবং ওখানে কোনো রিসার্চ নেই, জাস্ট ক্লাস নিব, কোর্স নিব, পরীক্ষা দিব, শেষ, ডিগ্রি শেষ হয়ে যাবে। কোর্স ওয়ার্কের মধ্যে সমস্যা হচ্ছে যে আমি ওই যে ফান্ডিংয়ের যে চেইনটা বলছিলাম, যে ফান্ডিংটা আসে হচ্ছে আসলে বেসিক্যালি কোনো কর্পোরেশন থেকে, সাপোজ ইন্টেলের কাছ থেকে ফান্ডিংটা আসতেছে। তো ইন্টেলের ফান্ডিংটা কিন্তু প্রফেসরের কাছে যাবে, এবং প্রফেসর কিন্তু রিসার্চের যারা ঢুকবে তাদেরকেই ফান্ডটা দিবে। সো আমি বলতে চাচ্ছি যে ফান্ডটা রিসার্চ ওয়ালাদের কাছেই বেশি ডিস্ট্রিবিউটেড হয়। সো যেহেতু আমরা আজকে যেহেতু ডিসকাশনটা ফান্ডিং নিয়ে হচ্ছে, সো আমি বলবো যে মাস্টার্স বা রিসার্চ সিলেক্ট করাটাই মোর প্রবাবল ফান্ডিং পাওয়ার জন্য। যদিও যদিও মাস্টার্সের ফান্ডিংটাই, আমি কোনো নেগেটিভ ভয়েস দিতে যাচ্ছি না, কিন্তু মাস্টার্সের ফান্ডিংটা আস্তে আস্তে কমে যাচ্ছে আর কি, মানে পিএইচডির দিকে ওরা মুভ করতে যাচ্ছে। এবং মানে পিএইচডিটাও এখন ওরা মানে আগে যেরকম অনেক যদি এই কোশ্চেনটা আসে যে অনেক, আমার মনে হয় তোর আরেকটা জিনিস নিয়ে সাইন ইন হয়েছে, ওইটা কি পুশ টু টক দেওয়া যাবে? 3টা প্রোফাইল হয়েছে এখানে। আচ্ছা, তো তো জিনিসটা হচ্ছে কি যে হ্যালো, আচ্ছা, তো এইখানে আমি কি জানি একটা কোয়েশ্চেন দেখছিলাম কিছুক্ষণ আগে, যে পিএইচডি ডাইরেক্ট অ্যাপ্লাই করবো নাকি। হ্যাঁ, যদি ফান্ডিং পাওয়ার যেহেতু আমাদের কাছে একটা টার্গেট, সো পিএইচডি করা নিয়ে যদি কোনো রিলাক্টেন্স না থাকে, তাহলে আমার কাছে মনে হয় যে ডাইরেক্ট পিএইচডিতে অ্যাপ্লাই করাটাই বেটার। তাহলে ফান্ডিংয়ের চান্সও বাড়বে, এবং মানে লাইফেরও সময় কিছু কম নষ্ট হবে আর কি। কারণ হচ্ছে যে মানে
পিএইচডি এখানে আমি এরকম দেখছি যে বাংলাদেশ থেকে বিএসসি করে সেখানে পিএইচডি 3.5 বছরের মধ্যেও শেষ করে ফেলছে, জাস্ট বিএসসি করছে, মাস্টার্স করে নাই, কিন্তু এখানে পিএইচডি 3.5 থেকে 4 বছরের মধ্যে শেষ করে ফেলছে পিএইচডি। সো এটা অনেক ফাস্ট আর কি, মাস্টার্স করতেও 2-2.5 বছর লাগে। সো 4 বছরের মধ্যে পিএইচডি শেষ করে দেখা যাবে কোনো যদি জবেও যায় তাহলে তাদের স্টার্টিং স্যালারিও তুলনামূলকভাবে ভালো হবে। সো পিএইচডি আসলে এখন আর কোনো রকম নেগেটিভ অপশান না আর কি, কেউ যদি মানে ওভারলি রিলাক্টেন্ট না থাকে ওই পিএইচডি করার প্রতি যে আমি পিএইচডি করবোই না, তাইলে আমার কাছে মনে হয় জিনিসটা মানে খারাপ না আর কি ওই দিক থেকে। আমি একটা কোশ্চেনের মাঝখানে অ্যান্সার দিই। হ্যাঁ, রাইট, হ্যাঁ দে। আচ্ছা, এখানে আমাদের বাংলাদেশের বন্ধু টুম্পা সে কোশ্চেন করছে যে ফিন্যান্স, ইকোনমিক্স বা এন্টারপ্রেনারশিপ এদের স্কলারশিপের ব্যাপারে কি অবস্থা, ফান্ডিং এর কি অবস্থা। ব্যাপার হচ্ছে কি যে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বা সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে এগুলোতে আসলে তুমি রিসার্চ করবা, রিসার্চ করে তোমার যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা ইউনিভার্সিটি সেই রেজাল্টটা থেকে বেনিফিটেড হবে, তোমার রিসার্চ থেকে ইউনিভার্সিটি বেনিফিটেড হবে বা কোনো কোম্পানির রিসার্চ ইনস্টিটিউট তারা বেনিফিটেড হবে, তাই তারা তোমার পিছনে টাকা খরচ করতেছে, তোমাকে একটা স্কলারশিপ দিচ্ছে বা ফান্ড দিচ্ছে। কিন্তু ইকোনমিক্স বা ফিন্যান্স বা এন্টারপ্রেনারশিপ এগুলোর ক্ষেত্রে আসলে তোমাকে ফান্ড দিয়ে এদের কোনো বেনিফিট নাই, ঠিক আছে। তোমাকে ওরা ফান্ড দিয়ে কেন পড়াবে? তুমি পাশ করে চলে যাবা, তুমি একটা বড় কোম্পানির একটা ভালো কোনো কর্পোরেট কোম্পানির লাইন ম্যানেজার বা বড় কোনো পজিশনে চলে যাবা, সেটা তাদের কোনো লাভ নাই। সেজন্য সাধারণত এই ধরনের তারপর একটা ব্যাপার আছে ইকোনমিক্স, ফিন্যান্স, এন্টারপ্রেনারশিপ এগুলোতে তুমি যদি রিসার্চ করো, যেমন হচ্ছে ধরো যে বাংলাদেশে আমাদের এত কার্বন ডাইঅক্সাইড এমিশন বা এত ধরো যে এয়ার পলিউশন হচ্ছে, তুমি যদি এটার একটা ইকোনমিক মডেল দাঁড় করাতে পারো যে হ্যাঁ এই এয়ার পলিউশনের ফলে আমাদের অ্যানুয়াল বাজেটে কি এফেক্ট পড়তেছে, আমাদের আসলে কি ফিনান্সিয়াল কি সমস্যা হচ্ছে এই এয়ার পলিউশনের কারণে, এগুলো এক ধরনের রিসার্চ। তুমি যদি এই রিসার্চ করো এই ধরনের সাবজেক্টগুলোতে তাহলে তুমি ফান্ড পেতে পারবা। তুমি যে জাস্ট ধরো এমবিএ, বিবিএ ডিগ্রি নিবা বা এই সাবজেক্টগুলোয় মাস্টার্স করবা, পিএইচডি করবা, তাহলে ফান্ড পাওয়া একটু কষ্ট হয়ে যায় আর কি মাঝে মাঝে। রাইট, মানে আমরা আসলে অনি যে পয়েন্টটা বলতেছে সেটা হচ্ছে যে মানে এক সেন্টেন্সে বলে যে আসলে ফান্ড জিনিসটা আসে আসলে রিসার্চ থেকে আর কি, মানে মানে টাকাটা আসে হচ্ছে ওই একটা ফিক্সড সোর্স থেকে আর কি, সেটা গভর্নমেন্ট বা কর্পোরেশন হোক, মানে যারা ওই জিনিসটা নিয়ে রিসার্চ করতে চাচ্ছে তারাই ওই ইউনিভার্সিটিগুলোকে বা ওদেরকে ফান্ডগুলো দেয় আর কি। সো মানে আর এখানে আরেকটা কোশ্চেন আছে যে মোমেলের জন্য, সেটা হচ্ছে যে শুধু আইএলটিএস দিয়ে কি অস্ট্রেলিয়াতে মাস্টার্স পাওয়া যাবে নাকি? আমি ফান্ডিং এবং এমএস ফান্ডিং পাওয়া যাবে কিনা, এখন ফার্স্টে কথাটা হচ্ছে যে ওই সিয়াম ভাই যেটা বললো যে এখন মোর ফান্ডিংটা হয়ে গেছে রিসার্চ ওরিয়েন্টেড এবং লং টার্ম রিসার্চের দিকে ওদের হচ্ছে মনোযোগটা বেশি। তো পিএইচডি কোর্সের ফান্ডিং বা এখানে অস্ট্রেলিয়াতে না আলাদা বলে ফান্ডিং বলে কিছু নাই, স্কলারশিপ সবই হচ্ছে একটা মানে অর্গানাইজ স্কলারশিপের আন্ডারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে সুপারভাইজাররা কোনো ফান্ডিং প্রোভাইড করে না, ডিরেক্টলি ইউনিভার্সিটি অথবা গভর্নমেন্ট স্কলারশিপ প্রোভাইড করা হয়। তো ওদের মিনিমাম ক্রাইটেরিয়ার ভিতরে হচ্ছে আইএলসটা আছে, সিজিপিএও মিনিমাম ক্রাইটেরিয়ার ভিতরে পড়ে না আসলে। তো এখানে ভালো সিজিপিএ থাকলে, প্রিভিয়াস রিসার্চ ওয়ার্ক না থাকলেও অনেক ক্ষেত্রেই ফান্ডিং পাওয়া পসিবল। কিন্তু যেটা হচ্ছে যে যখন ক্যান্ডিডেট বেশি হয়ে যাবে, হায়ার সিজিপিএ সহ ক্যান্ডিডেট বেশি হয়ে যাবে, তখন অবশ্যই তাদের হচ্ছে প্রিভিয়াস রিসার্চ ওয়ার্ক দিয়ে তাদেরকে ডিফারেন্সিয়েট করবে। সো সিজিপিএর সাথে সাথে প্রিভিয়াস রিসার্চ ওয়ার্কটাও ইম্পর্টেন্ট। আর আইএলস এর ক্ষেত্রে বা টোফেল ক্ষেত্রে যেটা হচ্ছে যে এখানে আসলে খুব বেশি পাওয়াটা আসলে ইম্পর্টেন্ট, আর এখানে মিনিমাম রিকোয়ারমেন্টটা ফুলফিল করাটাই ইম্পর্টেন্ট। তো এটার কারণে আসলে অ্যাডমিশন বা স্কলারশিপ পাওয়াটা মানে প্রবাবিলিটি বাড়বে না, সিজিপি এর জন্য বাড়বে, কিন্তু আইএলস এর ক্ষেত্রে সেটা ভ্যারি করে না, মিনিমাম রিকোয়ারমেন্টটা ফুলফিল করলেই হয়। এবং সিজিপি এর সাথে যদি রিসার্চ ওয়ার্ক থাকে, পাবলিকেশন থাকে, সেটা অবশ্যই অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। এর মানে না যে পাবলিকেশন ছাড়াও পাওয়া যাবে না, পাবলিকেশন ছাড়াও পাওয়া পসিবল। আরেকটা কোশ্চেন যেটা আসছে যে মানে ব্যাচেলর করে ডিরেক্ট পিএইচডি বা পিএইচডিতে ফান্ডিং পাওয়া যায় কিনা, তো এটা আমার মনে হয় যে এটা আসলে পসিবল। কারণ আমাদেরই 2-3টা ফ্রেন্ড
আসলে পিএইচডি ওয়ার্কে গেছে, ইউএসএ তে গেছে, প্লাস আমরা অনেকে ব্যাচেলর করে অস্ট্রেলিয়াতে আসছি পিএইচডি তে। তো আসলে ইউএস এর ক্ষেত্রে যেটা আমার মনে হয় যে জিআরই স্কোরটা ইম্পর্টেন্ট, আমার ফ্রেন্ডের ক্ষেত্রে যেটা দেখছি। তো আর আমাদের এখানে যেটা ছিল যে আমরা ওই 2-4টা করে পাবলিকেশন ছিল, আমরা 3-4 জন আসছি গত বছর ব্যাচেলর করে। এখানে আরো অনেকে আছে ডিরেক্ট ব্যাচেলর করে ডিরেক্ট পিএইচডিতে আসছে। তো মানে সেই ক্ষেত্রে আমার মনে হয় ফান্ডিং পাওয়াটা এখন আর খুব একটা সমস্যা না, এবং মানে সব ইউনিভার্সিটি এটা আসলে প্রেফার করে যে মানুষ যাতে পিএইচডি কোর্সে ইনভলভ হয় রাদার দেন মাস্টার্স, এটা আর কি এনকারেজ করে আসলে। রাইট, পাবলিকেশনের ভয়টা পোলাপানের মধ্যে কাটাইতে হবে। আমি জাস্ট ও মানে এটা নিয়ে পাবলিকেশন নিয়ে মনে হয় যে মানে অনেক ভালো বলতে পারবে, কিন্তু আমি জাস্ট মানে বলি যে পুরা প্রসেসটার মধ্যে মানে এই পুরা হায়ার স্টাডির যে একদম ওভারঅল যে প্রসেসটার মধ্যে মানে অনি যেটা বলছে যে মোটিভেশন হচ্ছে মানে একমাত্র ইম্পর্টেন্ট জিনিস। এবং মানে এটার সাথে আরেকটা যদি জিনিস একটু অ্যাড করা যায় সেটা হচ্ছে যে মানে প্রসিডিউরাল ওয়েতে আগানোটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস আর কি। মানে তুমি মানে সিস্টেম ওয়াইজ আগাইতে হবে আর কি। তোমাকে যে খুব ভালো মানে আগে কি করছো বা আগে কি কি জিনিস হয়েছে ওগুলোর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখন যেই পয়েন্টে আসো এর পরের নেক্সট পয়েন্টগুলো খুবই টেকটিক্যাল মুভ থাকতে হবে। এখন যেহেতু আমাদের সব কিছু এত অর্গানাইজড হচ্ছে মানে হায়ার স্টাডির প্রসেসগুলো, সো এখন এবং যেহেতু তোমাদের এত বড় ভাই আছে সব দিকে বা বড় ভাই বোন আছে সব দিকে যারা এইসব জিনিসের ডিটেল অ্যান্সার দিতে পারবে, সো আমাদের মনে হয় যে আমার মনে হয় যে তোমাদের মানে যতটুকু তোমরা না কষ্ট করবা হার্ড ওয়ার্ক করবা ওটা হচ্ছে তোমাদের আরো বেশি স্মার্টলি মুভগুলো নিতে হবে আর কি। যে জাস্ট বোকার মতো না খুঁজে দেখা যাবে যে এই স্টেপটার পরে এই স্টেপ কি করলে ভালো হবে, টেকনিক্যালি মুভ করলে আমার কাছে মনে হয় যে পাবলিকেশন বের করাটাও 3-4টা পাবলিকেশন বের করার জন্য যে তোমাকে খুব বেশি আলটিমেট রিসার্চার হতে হবে এরকমও না। ওই জিনিসটাও তুমি যদি ট্যাকটিক্যালি ফলো করো তাহলে তুমি দেখা যাবে কয়েকটা পাবলিকেশন হয়ে গেছে। তুমি যদি ট্যাকটিক্যালি মানে ফলো করো তাহলে দেখবে তোমার জিআরই স্কোর ভালো হচ্ছে। এটার জন্য যে তোমাকে 1 বছর ধরে বা 6 মাস ধরে জিআরই পড়তে হবে এরকম না, তুমি ঠিক মতো করে পড়লে 3 মাসের মধ্যেও জিআরই ভালো স্কোর করা সম্ভব। সো আমি যেটা বলতে চাচ্ছি সেখানে এটা হচ্ছে যে আমাদের প্রতিটা স্টেপেই সবগুলা মানে সিস্টেম করে আগাইতে হবে আর কি। মানে যেহেতু অলরেডি এই সিস্টেমগুলো বিল্ট ইন আছে, তোমরা এই জিনিসগুলো পাচ্ছ, যেখানেই তোমাদের মনে হয় যে এই জিনিসটা আমরা একটু বেশি হার্ডওয়ার্ক করা হয়ে যাচ্ছে, আমরা হয়তো বোকার মতো কাজ করছি, সেই জিনিসটা তোমরা জাস্ট জিজ্ঞেস করবে যে যারা ওই স্পেশাল বিষয়ে এক্সপিরিয়েন্স তাদেরকে জিজ্ঞেস করবে যে আচ্ছা এই জিনিসটা কীভাবে করা যায়, এটার কোনো শর্টকাট সিস্টেম আছে নাকি। সো আমার কাছে মনে হয় যে মানে আমার কাছে আমি এখানে যেটা দেখতেছি যে আমাদের এখানে আমি যেটা সবসময় বলি যে এখানে যারা ইন্ডিয়ান আছে তারা আসলে অনেক বেশি অ্যাডভান্সড থাকে এই জন্য, এবং আমাদের বাংলাদেশের যারা বেস্ট ইউনিভার্সিটিগুলো থেকে এসেও দেখা যায় যে এইখানে তারা মানে মিডিওকার ইন্ডিয়ান ইউনিভার্সিটির ছেলেদের সাথে কম্পিট করতেছে। এটার কারণটা হচ্ছে যে ইন্ডিয়াতে কোনো একটা কারণে এই ট্রেনটা চালু হয়ে গেছে যে ওদের একটা সিস্টেম হয়ে গেছে আর কি। আমি এই উদাহরণটা আসলে সবসময় দিই, এটা আমার সবচেয়ে ফেভারিট। সেটা হচ্ছে যে মানে আহ, আহ, হায়দ্রাবাদ নামে একটা সিটি আছে আর কি ইন্ডিয়াতে। মানে এটা আমি আর কি পুরোপুরি মানে আমি পুরো মানে ওদেরকে দেখে আমি পুরোপুরি মোটিভেটেড আর কি। জাস্ট ওইটা একটা সিটি, ওইটা একটা স্টেট না আর কি, ওইটা জাস্ট ইন্ডিয়ার একটা সিটি। ইন্ডিয়াতে 50টা স্টেট আছে। তো ওই জাস্ট ওই সিটির লোকজন সামহাও ওরা আমার মনে হয় 20-30 বছর আগে সামহাও একটা ওরা বুম করছিল ওই সিটিটার ভিতরে। যে মানে ওইখানে যেই আমেরিকাতে যাবে সে তার আগের যত সিস্টেম আছে ওই সিস্টেমগুলো বলে দিবে আর কি, যে এই সিস্টেমে করে যাইতে হয়, এবং মোটিভেট করবে এই মানে জুনিয়রদেরকে। সো ওই মাধ্যমে দেখা যাচ্ছে যে 10 বছর পর এমন একটা অবস্থা হয়েছে যে মানে হায়দ্রাবাদের মানে আমার যে ফ্রেন্ড আছে সে বলছে যে ওখানের মানে এমন কোনো ফ্যামিলি নাই যে এই ফ্যামিলিটার মধ্যে একজন নাই আর কি যে আমেরিকাতে থাকে, অন্য কোনো দেশ না। আমি যে কোনো দেশই আমরা সব দেশেই বাংলাদেশিরা যাবো, কিন্তু ওদের এমন একটা মানে হাইপ হয়েছে হায়দ্রাবাদে যে প্রতিটা ফ্যামিলি থেকে একজন যারা আমেরিকাতে থাকে এরকম লোক আছে। এবং জিনিসটার জন্য আসলে খুব বেশি তেমন কিছু করতে হয় না। মানে আমরা যে জিনিসটা দেখি যে বাংলাদেশে এরকম এই পোলাপান রাস্তাঘাটে দাঁড়ায় আছে, আমাদের মানে ম্যান পাওয়ার অনেক বেশি আছে আসলে বাংলাদেশে, কিন্তু আমাদের কোনো একটা কারণে ওই মানে ছোটোবেলা থেকে এই জিনিসটা বোঝানো যায় নাই যে আসলে হায়ার স্টাডি করা জিনিসটা কোনো খারাপই না আর কি, দেশের জন্য ভালো, সব দিক থেকেই ভালো। ইন্ডিয়ারা তো আমরা তো বলি যে ইন্ডিয়ারা অনেক বেশি দেশপ্রেম করে বা অনেক বেশি এরকম করতেছে, কিন্তু ওরা তো আমেরিকাতে ধুমায় আসে। তাহলে আমরা যখন মানে বাংলাদেশ থেকে বা বাইরে যখন আসি তখন আমাদের এত বেশি কেন এই জিনিসটা মনে হয় যে আমরা আসলে বাংলাদেশের বাইরে গেলে বাংলাদেশে কিছু করতে পারবো না। আমরা এখন যারা আমরা এখন কথা বলছি তারা তো সবাই বাংলাদেশের বাইরেই থাকতেছি। সো ওই জিনিসগুলো সব বাদ দিয়ে আমাদের মনে হচ্ছে যে জেনারেল বেসিসে সবার সাথেই মানে এই যে পোলাপান যখন ঘুরবো আড্ডাবাজি মারবো তখন যে এই কোয়েশ্চেনগুলো আসে যে এই বাইরে যাবি নাকি জব করবি, এই দুইটা প্যারালালি মানে যদি বাসায় মানে
এমন হয় যে ফ্যামিলির জন্য আমাকে বাংলাদেশে থাকতে হচ্ছে, সেই সব ইস্যুস আলাদা, ওগুলো তো সব সময়ের জন্যই থাকবে। কিন্তু যদি এমন হয় যে না, আমার দুইটা অপশন আছে, আমি বাইরে যেতে পারবো এবং বাংলাদেশে থাকতে পারবো, তাহলে ইভেনচুয়ালি 2-3 বছর পরে বাংলাদেশে জব করেও অনেকে চলে আসতে হয়। সো আমার কাছে মনে হয় যে যদি জার্নিটা স্টার্ট করতেই হয় তাহলে আগেই স্টার্ট করাই ভালো, এবং ক্লাসের মধ্যে এই ডিসকাশনটা যাতে না আসে যে আমি কি বাংলাদেশে এই কোম্পানিতে জব করবো 5 বছর নাকি বাইরে যাব, এই কোয়েশ্চেন আসাই উচিত না। এটা ফার্স্টেই হচ্ছে বাইরেই যাব, বাইরে গিয়ে আমি দরকার হলে মাস্টার্স করে ব্যাক করে আমি এক্সপিরিয়েন্স নিয়ে আমি বাইরে গিয়ে আমি ইন্টেলে চাকরি করে বা আমি বাইরে গিয়ে এরিকসনে চাকরি করে আমি বাংলাদেশে এসে এরিকসনের বড় কান্ট্রি হেড হবো, এরকম এই টাইপের। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ভিশনও খুবই লো আর কি, এটা আরেকটা মানে জেনারেল সমস্যা আর কি। আমাদের সবারই ভিশন অনেক হাই করতে হবে, এবং ওইটার জন্য ভিশনটা হাই থাকলে আমাদের ওইটার জন্য আমরা ইনপুট দিতে পারবো যে আমাদের ভিশন যেহেতু হাই আমরা কাজটা করতে পারবো আর কি। তা আমি জাস্ট মেইন ওই পয়েন্টটাতে আবার ফেরত আসি যে ওই যে হায়দ্রাবাদের পয়েন্টটাতে। তো আমি মানে আমি আসছি হচ্ছে আইইউটি থেকে, আমার এখানে আরও অনেক ফ্রেন্ড আছে বুয়েট থেকে, ঢাকা ভার্সিটি থেকে, যারা ইউএফএইচে পড়তে আসছে, ইউনিভার্সিটি অফ হিউস্টনে। তারা ইউনিভার্সিটি হিউস্টন হচ্ছে আমেরিকার একটা মানে বেটার দ্যান অ্যাভারেজ র্যাঙ্কড একটা ইউনিভার্সিটি, কিন্তু এইখানে বাংলাদেশের বেস্ট ইনস্টিটিউশনগুলো থেকে পড়তে আসছে পোলাপান। আর ইন্ডিয়ার যারা, সেটা হচ্ছে ইন্ডিয়ার মনে হয় 100তম ইউনিভার্সিটি থেকে যেসব পোলাপান আছে, ভালো কিছু আছে, আইআইটি থেকে হয়তো বা 1-2 জন ছেলে আছে, তারপরে এনআইটি থেকেও 1-2 জন ছেলে আছে, কিন্তু 100তম ইউনিভার্সিটি থেকেও ছেলেটাও আমার সাথে পড়তেছে আর কি, এটা হচ্ছে কথা। আমি এটা কোনো খারাপ কিছু বলতেছি না, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ভিশনটা লো ছিল বলেই আমরা আসলে এত নিচে এসে ল্যান্ড করতে পারছি। আমাদের ভিশনটা যদি আরেকটু হাই থাকতো এবং আমাদের যদি আরেকটু গাইডলাইন থাকতো, তাহলে হয়তো আমরা আরও উপরে নিতে পারতাম ভিশনটা। তো এখন এত আসলে দুঃখের কিছু হয় নাই, কারণ আমাদের নেক্সট জেনারেশনটাকে আমরা আসলে আরও উপরের দিকে ভিশনটা উঠাইতে পারবো, এবং তারা আসলে আরও বেশি উপরে উঠাতে পারবে নেক্সট তারপরের জেনারেশনটাকে। সো আমাদের আসলে মানে আমি চাচ্ছি যে আসলে আর 10 বছরের মধ্যেই, আমরা সবাই চাচ্ছি এখানে যে আর 10 বছরের মধ্যে মানে আমাদের ওই হাইপটা ক্রিয়েট হোক, পোলাপান যাতে ওইসব কনফিউশন না থাকে যে আমরা বাইরে আসতে চাচ্ছি নাকি, বাইরে যাবোই, বাইরে গিয়ে আমরা আরও অ্যাডভান্সড টেকনোলজিক্যাল স্টাফ দেখবো। অ্যাডভান্সড হওয়ার মধ্যে তো কোনো ক্ষতি নেই। এবং এবং তারপরে আমরা দেশে গিয়ে বাইরে আসলে বাংলাদেশকেও চিনবে, কারণ বাংলাদেশকে তো চিনে না। আমরা যে বাংলাদেশে বসে বসে ভাবি যে বাংলাদেশ এত বেশি অনেক ভালো করতেছে, ওই জিনিসগুলো আসলে বাংলাদেশের থেকে বসে করার চেয়ে আমরা বাইরে এসে দেখাই দেই যে বাংলাদেশের কী জিনিস। সো আমি মনে হয় একটু বেশি চাপাবাজি করে ফেললাম, আমি কোয়েশ্চেনের অ্যান্সারে মানে যাই আর কি। কী আছে, কানাডা ভিসা প্রসেসিং নিয়ে একটু হেল্প দরকার ছিল, কি হেল্প ছিল লিখে দাও তাহলে। রাজীব, ও ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা থেকে মাস্টার্স শেষ করে ফেলছে, এখন জব করতেছে কানাডাতে। আর হচ্ছে মানে ও অনেক ডিটেল ইনসাইট দিতে পারবে আর কি কানাডার যে কোনো কিছু নিয়ে। আচ্ছা, আমি যে কোশ্চেনটা শুনলাম যে ওই ভিসার ব্যাপারে ও জানতে চাচ্ছে, কিন্তু স্পেসিফিক কোশ্চেন করলে মনে হয় ভালো হয়, কারণ ভিসার ব্যাপারে কি জানতে চাচ্ছে এটা আমি আসলে জানি না। কারণ ভিসা পুরো টোটাল প্রসেসিংটা সম্বন্ধে জানতে চাচ্ছে, না স্পেসিফিক কোনো কোশ্চেন আছে যে এটা করলে এটা ভালো হবে নাকি, সেটা যদি স্পেসিফাই করে তাহলে আমি অ্যান্সারটা মনে হয় ভালো মতো দিতে পারবো। আচ্ছা, স্টাডি পারমিট ফর্ম ফিল আপের ব্যাপারে, স্টাডি পারমিট পুরোপুরি খেয়াল নাই, কারণ আমি যখন ছিল না, অবশ্যই এখন চেঞ্জ হইতে পারে, আমি জানি না। নর্মালি যেটা হয়, স্টাডি পারমিট লাগে, ওটা ভিসার বাইরে। তো ওই স্টাডি পারমিটটা নর্মালি যেটা হয়, যখন অ্যাজ স্টুডেন্ট ভিসা নিয়ে আসে কানাডা, যখন ল্যান্ড করে যে কোনো এয়ারপোর্টে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, তখন সাথে সাথে ওই ইমিগ্রেশন অফিসার একটা স্টাডি পারমিট ইস্যু করে দেয়, যদি তার সাথে ওই অ্যাডমিশন অফার লেটারটা থাকে। তো ওইটার জন্য আলাদা কোনো ফর্ম ফিল আপ করতে হয় না। এখন আমি জানি না রিসেন্টলি চেঞ্জ করছে কিনা, যদি করা হয়ে থাকে তাহলে আমি একটু দেখে বলতে হবে। আর অ্যাভেলেবেল ফান্ড দেখানোর ব্যাপারে যেটা হচ্ছে, অ্যাভেলেবেল ফান্ড হচ্ছে লাগে, যদি তোমার স্কলারশিপ অথবা ফান্ডিং থাকে, সেক্ষেত্রে নর্মালি যে ফান্ডিং যা আছে ওইটা বললেই হয় কানাডা ভিসা অ্যাপ্লাই করার সময়। ওইটা বেশি কিছু দেখাইতে হয় না। বাট তোমার যদি, আমি অলওয়েজ সাজেস্ট করি, এটা যদি কারো কোনো দেখানোর মতো সামর্থ্য থাকে তাহলে অবশ্যই বেশি দেখানো উচিত, এটা অবশ্যই হেল্প করে। কিন্তু যদি ফান্ডিং না থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে তার যে অ্যাডমিশনের জন্য যে খরচ লাগবে, যে টিউশন ফিস প্লাস 1 বছরের যে খরচটা, সেই খরচটা দেখাতে হবে, এবং সেই খরচটা বিভিন্নভাবে দেখানো যায়। তো ব্যাপারটা হচ্ছে, যদি ফান্ডিং না থাকে তাহলে 1 বছরের খরচ দেখাতে হবে, আর যদি ফান্ডিং থাকে তাহলে শুধু ফান্ডিং অফার লেটারটা দিলেই চলে নর্মালি। কিন্তু যদি এর বাইরেও যদি দেখানোর মতো সামর্থ্য থাকে, আমি অলওয়েজ সাজেস্ট করি যে দেখানো উচিত। এটা ভিসার জিনিসটা একটু স্মুথ করে। আরেকটা ছিল রাজীবের জন্য, সেটা হচ্ছে
কনফার্মেশন না নিয়ে কানাডাতে ডাইরেক্ট ইউনিভার্সিটি এমএস অ্যাপ্লাই করলে কি চান্স পাওয়া যায়? আচ্ছা, এই ব্যাপারে আমি বলবো যে যায় কি যায় না এটা আসলে বলা যায় না, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। বাট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা বলি, আমি যখন 2008-এ অ্যাপ্লাই করছি কানাডাতে, তো আমি ফার্স্টে 5-6টা ইউনিভার্সিটি টার্গেট করছিলাম যে আমি এই ইউনিভার্সিটিগুলোতে যাবো, এবং আমি যেটা করছি 5-6টা ইউনিভার্সিটির আমার রিলেটেড, রিসার্চ রিলেটেড যেটাতে আমি ইন্টারেস্টেড ছিলাম, টপিক রিলেটেড ওই প্রফেসরদের ইমেল করছি। তো আমি জাস্ট একটা ইউনিভার্সিটি থেকে, ইউ অফ আলবার্টা থেকেই শুধুমাত্র একটা প্রফেসর থেকে রিপ্লাই পাইছিলাম। তো আমি এটাতে অ্যাপ্লাই করছি। আর আমি যেটা করছিলাম, ম্যাকমাস্টার ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করছিলাম উইদাউট এনি কনফার্মেশন। যেটা হয়েছে আমার 1 মাসের মধ্যে আমি ওইখান থেকে আমাকে রিজেক্ট লেটার পাঠাইছে যে তারা আমাকে অ্যাকসেপ্ট করে নাই। যদিও আমার সিজিপিএ ভালো ছিল, সবকিছুই ভালো ছিল, কিন্তু তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে কনফার্মেশন ছাড়া শুধু শুধু অ্যাপ্লাই এমএসসি তে করা উচিত না। যেটা হয় যে অ্যাপ্লাই করলে কিছু একটা খরচ আছে, প্রত্যেকটা ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে সম্ভবত $100 থেকে $150 একটা অ্যাডমিশন ফি দেওয়া লাগে, এবং কাগজপত্র পাঠাইতে কিছু খরচ আছে। সো আমি সাজেস্ট করব না যে কনফার্মেশন ছাড়া এমএসসি তে অ্যাপ্লাই করার, কিন্তু এমএনজ যেটা হচ্ছে নন ফান্ডেড ডিগ্রি বা নন ফান্ডেড প্রোগ্রাম, ওগুলোতে কনফার্মেশন লাগে না, ওগুলোতে ডাইরেক্ট অ্যাপ্লাই করলে হয়, এবং মিনিমাম রিকোয়ারমেন্ট থাকলে নর্মালি অ্যাডমিশন হয়ে যায়। আচ্ছা, আর আমি এখানে একটা কোশ্চেন দেখতেছি আমার জন্য, যে অনেক টাইমে দেখা যায় ইউএস ইউনি ফার্স্ট ইয়ার পিএইচডি অ্যাসিস্ট্যান্টশিপ ডিপার্টমেন্ট থেকে দেয়। হ্যাঁ, যে ডিপার্টমেন্ট থেকে যে অ্যাসিস্ট্যান্টশিপগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে টিএ, মানে টিচার্স অ্যাসিস্ট্যান্টশিপ, সেগুলো ডিপার্টমেন্টের থ্রুতে আসে সবসময়ের জন্যই। টিএ সবসময়ের জন্য ডিপার্টমেন্টের থ্রুতে আসে, কিন্তু যে কোনো ধরনের ফান্ডিং পাওয়ার জন্য, এই যে বললাম যে মানে প্রফেসরের একটা ইনভিজিবল হ্যান্ড থাকে, মানে তার একটা ইনভিজিবল পাওয়ার থাকে, যে সে প্রফেসর যেহেতু ডিপার্টমেন্টের একটা অংশ এবং ডিপার্টমেন্টের একটা পাওয়ারফুল অংশ, সো প্রফেসর যে কোনো সময় পিছন থেকে বলতে পারে যে আচ্ছা তুমি আমার এই ছেলেটাকে পছন্দ, এই ছেলেটা ভালো করতেছে, ওকে দাও, বা রিকমেন্ডেশন জিনিসটা সবসময়ের জন্য হেল্পফুল আর কি। সো আমি জানি না এটা মানে, হ্যাঁ ইনফরমেশনটা ঠিক যে অনেক সময় ফার্স্ট ইয়ার অ্যাসিস্ট্যান্টশিপ ডিপার্টমেন্ট থেকে দেয়, এটা রাইট। তবে এরপরে আমি জানি না যে এটা কি কোনো কিছু কোশ্চেনে কি লিড করতেছে নাকি। জাকারিয়া মোস্তফা, আর আমি এর আগে কিছু কোশ্চেন দেখছিলাম, ওগুলো আসলে আমি জানি না, ওগুলো আসলে অনেক হারায় গেছে। কেউ যদি এখনো কিছু কোশ্চেন আনঅ্যান্সার্ড থাকে কারোর জন্য, এখন আমরা সবাই আছি সব মানে, সো যে কোনো দেশের জন্য কোনো কোশ্চেন থাকলেই বলতে হবে যদি কোনো কোশ্চেন আনঅ্যান্সার্ড থাকে এখনো। তো আর কোনো কোশ্চেন নাই মনে হচ্ছে আনঅ্যান্সার্ড সবাই। তাহলে আমরা আস্তে আস্তে শেষ করে ফেলি ইয়াটা। একটা কোশ্চেন আসছে সিয়াম ভাই, ওই যে 2013 সেপ্টেম্বর ধরতে হলে কবে জিআরই দেওয়া বেটার? ও আচ্ছা, এটা খুবই খুবই মানে খুবই ভালো কোশ্চেন। আমরা জাস্ট একটা এই কোশ্চেনে যদি আসছে, আমি জাস্ট আমাদের প্ল্যানটা কি এই বছর আমি বলি, মানে আমাদের মানে গ্রুপ থেকে আমাদের একটা ছোট প্ল্যান আছে। সেটা হচ্ছে যে আমরা এই মানে মানে মে জুন থেকে তো বাংলাদেশে এমনি জেনারেলি একটা ন্যাশন ওয়াইড সেমিনার শুরু করবই বিভিন্ন ইউনিভার্সিটিতে। এটা হচ্ছে একটা মানে অফ ক্যাম্পাস মানে অফলাইন একটা প্ল্যান। অনলাইন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আসলে মানে টাইমলাইন আসলে পোলাপানকে দিয়ে দেখছি যে আসলে খুব বেশি মানে ঢুকে টাইমলাইন দেখতে পারতেছে না। আমরা যেটা করব আসলে মে জুন থেকে আমরা একদম রেগুলার বেসিসে প্রতি উইকে কী টাস্ক আছে ওই জিনিসটা দিয়ে দেবো একদম। ফল 2012 যারা ঢুকতে চায় যে কোনো কান্ট্রিতেই, আমরা আমরা ওই যে জুন থেকে বা মে থেকে শুরু করে তাদেরকে বলা শুরু করবো যে এই সময় তুমি এটা পড়তে বসো, এবং ওই ট্র্যাকটা যদি কেউ মেনটেন করে তাহলে একদম ফল 2013 ইউনিভার্সিটি ঢুকানো পর্যন্ত আমরা ফুল গাইডলাইনটা দিয়ে যাবো আর কি। সেটা এই যে জুন 2012 থেকে শুরু হবে ওই গাইডলাইনের প্রসেসটা। আর জিআরই শুরু করার জন্য আমার কাছে মনে হয় যে জাস্ট জুন জুলাই গুড এনাফ আর কি। জুন থেকে যদি শুরু করি, জিআরই পড়তে 4 মাসের মতো লাগে। সো আমরা যে অক্টোবরের মধ্যে শেষ করে ফেলতে পারি, তারপরে নভেম্বরের মধ্যে টোফেল দিয়ে দিলাম, সো আমরা মানে ক্লিন থাকবো আর কি ততদিনে। সো আমার কাছে মনে হয় যে জুন, আর যদি আর্লি শুরু করতে চাই, যদি প্রেশার না থাকে, তাহলে মে থেকেও শুরু করা যাইতে পারে। এই তো। তবে জিআরই শুরু করার জন্য আবার মানে যারা এখনও লেখাপড়া করতেছে তাদের সিজিপিএ খারাপ করার দরকার নেই, তাদের পাবলিকেশনের চান্স থাকলে ওই জিনিসটা বন্ধ করার দরকার নেই। মানে জিআরই জিনিসটা আমি তো বললাম যে পুরো বাস্কেটটার ওভারঅল ওয়েট ভালো হইতে হবে। জাস্ট জিআরই বাড়াইতে গিয়ে আমি যদি সিজিপিএ কমায় ফেলাই বা আমার রিসার্চ খারাপ হয়ে যায় ওইটার জন্য, তাহলে তো আসলে লাভ হইলো না। সো আসলে সবগুলো জিনিস ব্যালেন্স করেই চলতে হবে আর কি, এটাই।
আরেকটা কোশ্চেন আসছে হচ্ছে সিজিপিএ 3 এর নিচে থাকলে অ্যাপ্লাই করা যাবে কি? এখানে আমার যেটা এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি মানে অনেক ইউনিভার্সিটির ওয়েবসাইট ঘাটার পরে যে অনেকগুলাতে দেওয়া থাকে, মিনিমাম সিজিপিএ রিকোয়ারমেন্ট দেওয়া থাকে। তো ওইটা আসলে খেয়াল রাখতে হবে যে ইউনিভার্সিটি, এক এক ইউনিভার্সিটির জন্য এটা এক এক রকম। তো সিজিপিএ মিনিমাম রিকোয়ারমেন্টটা কত সেটা দেখতে হবে। তারপরে সিজিপিও কম থাকলে অবশ্যই অন্যান্য দিক, যেমন জিআরই, ইউএস এর ক্ষেত্রে জিআরই ভালো হইতে হবে, তারপরে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে পাবলিকেশন থাকতে হবে। এই জিনিসগুলো ফ্যাক্ট, মানে মিনিমাম রিকোয়ারমেন্টটা ফিল আপ করার পরে ওগুলার দিকে নজর দিতে হবে। আর সিজিপিএ 3 এর নিচে সেটা মিনিমাম রিকোয়ারমেন্ট ফিল আপ করে কিনা সেটা হচ্ছে ইউনিভার্সিটি ওয়াইজ ভ্যারি করে, সেটা আমার মনে হয় খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো মোটামুটি আজকে আমরা মানে অনেকক্ষণ ধরে তো কথা বলতেছি। তো আমি ফার্স্টে আর কি স্পিকার থেকে অনেক থ্যাঙ্কস দিতে দিতে যাচ্ছি, মানে এখানে তো তালি টালি দেওয়ার অপশন নাই, সো আমি জাস্ট থ্যাঙ্কস দিতে যাচ্ছি যে স্পিকাররা মানে মানে অনেক খুব মানে অনেকক্ষণ আমাদের সাথে ছিল এবং অনেক কথাবার্তা, অনেক ডিটেল অ্যান্সার দিছে। খুব মানে আমার কাছে মনে হচ্ছে যে সেমিনারটা ফাইনালি ভালো হয়েছে। সো আমরা সবাই আর কি যার যার কম্পিউটার সামনে বসে কিছুক্ষণ তালি দিই। আর হচ্ছে আমরা নেক্সট ইনশাল্লাহ 2 উইক পরেই আমরা চেষ্টা করবো যে বাই উইকলি আমরা সেমিনার করতে, মানে 2 উইক পরে আমরা আরেকটা সেমিনার করার চান্স আছে। আমরা ভিসা নিয়ে হয়তো আরও ডিটেল বলবো, কারণ আজকে আসলে অলরেডি 2 ঘন্টা সেমিনার হয়ে গেছে। এই তো, থ্যাংক ইউ সবাই আসার জন্য। আর পোলাপান আরও মানে আরএসভিপি ছিল 250 জন, সো আরও বেশি পোলাপানদেরকে বইলো, মানে শেষ পর্যন্ত সবাই মনে হয় ঘুমায় গেছে। এতক্ষণ যে ধরে রাখতে পারছি এটার জন্য মানে সব পোলাপানদেরকে থ্যাঙ্কস আর কি, তোমরা ছিলা এই জন্য। এই তো, আর স্পিকারদেরকে থ্যাঙ্কস, আর সবাই আসার জন্য থ্যাঙ্কস। ইনশাল্লাহ নেক্সট আমরা জানাবো, সব আপডেট গ্রুপে দিয়ে দিব। না, আমি মনে করি আজকের ব্যাপারটা ছিল আজকে তো জিনিসটা শুরু ছিল, Test, তো হ্যাঁ, কিছু টেকনিক্যাল প্রবলেমও ছিল। রাইট রাইট তারপরে আমি বলবো সেশনটা খুব ফ্রুটফুল একটা সেশন হয়েছে। তো রাইট। তোমরা এরকম তোমাদের ইন্টারেস্ট যে টপিক গুলো আছে এগুলো পোস্ট করো হায়ার স্টাডিজ অ্যাব্রোডে। ওই হিসাবে হয়তো সামনে আরো সেমিনার হবে আর কি। রাইট। আর সিয়াম যেহেতু আছে, তো ভালো কিছু পাবাই, এর পুরোপুরি গ্যারান্টেড। আচ্ছা, এখন আমরা পার্সোনাল পামাপামিতে না যাই। মানে হ্যাঁ, অনেক থ্যাংক ইউ, ফাটাফাটি সেমিনার হয়েছে, সবাইকেই থ্যাংক ইউ আসলে। মানে খুব, আমি আসলে শুরুর দিকে একটু খারাপ হচ্ছিল, বাট শেষ আমার কাছে মনে হচ্ছে ভালো হয়েছে ইনশাল্লাহ। সো দেখা হবে নেক্সট 2 উইকস পরে গিয়ে, আমরা আরও ডিটেল থাকবে, গ্রুপে ডিসকাশন হবে আর কি। মাহমুদকে অনেক ধন্যবাদ, সে চ্যাট বক্সে আমাদের বিশাল পরিমাণ হেল্প করছে, হ্যাঁ। এবং স্বামী আপুকেও ধন্যবাদ করছেন কালেকশনের জন্য। হুম।